বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে আমাকে কেন মার খাইতে হইলো? আমার সাথে এরকম একটা কাণ্ড করছে প্রথম আলো, তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিছপা হয়ে আসে। আমাদেরকে দিয়া কুকুরের মতো পিটাইছিল, কুকুরের মতো পিটাইয়া আমাকে তেজগাঁও থানাতে রেখে গেছে। শেখ হাসিনার চাইতো শক্তিশালী প্রথম আলো। ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে। প্রথম আলো শুধুমাত্র ক্ষমা না, প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে। গত মাসের 24 তারিখে প্রথম আলোর সামনে একটা অনুষ্ঠান ছিল, যা ছাত্র জনতা মিলে হচ্ছে একটা অনুষ্ঠান দিছিল জিয়াপথের। তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে প্রথম আলো হচ্ছে গত 15 বছরে ভারতের পারপাস সার্ভ করছে, তো ওই হিসাবে প্রথম আলোকে আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত। তো ওখানে একটা ওই অনুষ্ঠানে প্রথম আলোর সামনে আমি একটা বক্তব্য দিয়েছি। আমি বক্তব্য দিয়েছি যে আসলেই তারা ভারতের পারপাস সার্ভ করে এবং কয়েকটা উদাহরণ উঠাই ধরছি আমি, এবং আমি বলছি যে এই কারণে আসলে প্রথম আলো শুধুমাত্র ক্ষমা না, প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে। এটা বলার পরে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করে যখন আমি ভার্সিটির দিকে আসতেছিলাম, মেট্রো রেলে চলে গেছি অলরেডি একদম উপরে, তখন ওখানে 10 জনের মতো লোক আসছে, এসে বলল যে আমরা গোয়েন্দা থেকে আসছি, আপনার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট আছে, আপনি আমাদের সাথে চলেন। তো আমাকে নিয়ে গেল নিচে, নিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে বসালো। গাড়িতে বসানোর পরে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমাকে ঘুরছে। যখনই গাড়িতে বসাইছে তখনই তাদের রূপটা প্রকাশ হয়ে গেল যে তোদেরকে এতদিন কিছু করতে পারি নাই, এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেব। একজনে বলতেছে স্যার আন্দোলনে 30 রাউন্ড 30 ম্যাগাজিন গুলি বেঁচে গেছে, এগুলো আজকে ওরে শুট করে খরচ করব। তো আধা ঘন্টার মতো এলাকাতে মানে শহরের বিভিন্ন এলাকাতে এলোমেলো ঘোরার পরে আবার কেউ একজন বলল যে না প্রথম আলোতে নিয়ে চলেন। এরপর আমাকে প্রথম আলোতে নিয়ে গেল। তো প্রথম আলোতে নেওয়ার পরে আমাকে হচ্ছে প্রথম আলোর পার্কিং এ নিয়ে গেল। আর পার্কিংটা যখন আমাকে পার্কিং এ নিয়ে গেল, একদমই মানে অস্বাভাবিক একটা পার্কিং ছিল। মানে একটা বিল্ডিং এর পার্কিং এরকম হওয়ার কথাই না। যখনই আমি ঢুকলাম আমার মনে মনে হলো যে আজকে আমি শেষ, এটাই আয়নাঘর। মানে এরকম একটা মুড আমার ভিতরে কাজ করতেছিল। দেন আমাকে বললো যে তুই শিবির করিস? আমি বললাম যে না। বললো যে তুই জামাত করিস? আমি বললাম যে না আমি জামাত করি না। এবার আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেলো, এটা নিয়ে আমার থাপ্পড় দিতে লাগলো। এরপরে মোবাইলটা আমার ফেসবুকে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে এই আন্দোলনের অনেক অনেক ফটো আছে। ফটোতে বললো যে তুই কি করিস? আমি বলি আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এখন হচ্ছে কমিটিতে থাকবো উত্তরার। এটা যখন বললাম তো আচ্ছা তুই সমন্বয়ক হবি, এটা বলে হচ্ছে লাঠি দিয়ে এলোমেলো আমাকে পিটাতে লাগলো। প্রায় 10 জন প্রায় 2 ঘন্টার মতো আমাকে একদম লাঠি দিয়ে জানোয়ারের মতো পিটাইছে। পিটানোর পরে যখন আমি প্রায় 5 বার সেন্সলেস হয়েছি, এরপরে এই পিটানোর মাঝখানে তারা কনভারসেশন করতেছিল এরকম যে তুই সমন্বয়ক হবি, 5 তারিখে তোদেরকে কিছু বলি নাই, তোদের সমন্বয়কদের কিছু বলি নাই, এখন তোদেরকে একটা একটা করে ধরবো, একটা একটা করে দেখে নেব, তোদের সবাইকে শেষ করে দেবো একটা একটা করে, এরকম বলতেছিল। আর আমাকে যখন মারতেছিল তখন 3 জন সাংবাদিক, একজনের হাতে ক্যামেরা ছিল, তারা হচ্ছে উপরে যাচ্ছিল, মানে প্রথম আলোর নিচে থেকে উপরে যাচ্ছিল। মানে তারা আমার দিকে ফিরেও তাকালো না। মানে বিষয়টা এমন হয়েছে, মানে তাদের কাছে ইটস লাইক এ কমন সেন্স, লাইক এ অর্ডিনারি, মানে তাদের কাছে এটা দেখতে অভ্যস্ত এরকম মনে হচ্ছিল। তা আমাকে পিটাচ্ছিল। আমরা হয় না একটা অস্বাভাবিক দৃশ্য দেখলে হঠাৎ করে দাঁড়ায় যাই বা জিজ্ঞেস করি কি হচ্ছে এখানে। তারা দাঁড়ালো না, জিজ্ঞাসা করলো না, জাস্ট তাকাইছে, হ্যাঁ চলে যাচ্ছে। মানে অর্ডিনারি দেখলো আমাকে পিটাচ্ছে, কিছুই কোনো ইয়া করলো না, রিয়েক্ট করলো না। তখনই আমি বুঝে গেছি এখানে এই পার্কিং এর ভিতরেই আসলে মানুষকে আনা হয়, এনে অত্যাচার করা হয় বা নির্যাতন বা মারাই হয়। আসলে কতজনকে মারছে ওই পার্কিং এর ভিতরে আমার ঠিক ধারণা নাই, তবে আমাকে যে মারছে এটা অলরেডি মানুষ দেখছে বা সবাই জানে। আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাইছে, বাঁচানোর পরে আমি একটা ফেসবুক লাইভ করছিলাম এবং আমি দেখাইছিলাম যে আমাকে কিভাবে অত্যাচার করছিল। আপনারা যদি চান আমি চাইলে একটা ফটোও দিতে পারবো আপনাদেরকে। তো আমি প্রায় 5 বার সেন্সলেস হয়েছি। আর যখনই আমি সেন্সলেস হয়েছি তখনই আমি ফ্লোরে জোরে জোরে পড়ছি। তো আমার মাথাতেও একটু মানে এফেক্ট পাইছি আমি। তো আমাকে বারবার পানি দিয়ে উঠাইছে, আবার বারবার পিটাইছে। পিটানোর পরে যখন দেখলো যে একদম লাস্ট পর্যায়ে একজন বললো স্যার এখানে যদি মরে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, আমরা সমস্যায় পড়ে যাব, এখন কিছু একটা হয়ে যেতে পারে, ওরে আমরা তেজগাঁও থানাতে ছেড়ে দিই। তখন ওরাই কি করলো, একটা গাড়িতে করে আমাকে উঠাইলো। তখন তো আমি আর দাঁড়াইতে পারি না, বসতে পারি না, আমাকে একটা গাড়িতে লাশের মতো উঠালো, উঠাই হচ্ছে আমাকে তেজগাঁও থানাতে নিয়ে আসলো। তেজগাঁও থানাতে এনে আমাকে হচ্ছে তেজগাঁও থানাতে যখন ঢুকলো পুলিশের কাছে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কি যেন কি বলে চলে গেছে।
তখন পুলিশের এসআই বা ওসি যিনি ছিল দায়িত্বরত, উনি হচ্ছে আমার কন্ডিশনটা দেখলো যে খুবই খারাপ, মানে এই মুহূর্তে যদি আমার ট্রিটমেন্ট না হয় আমি এই মুহূর্তে মারা যাব। তখন এটা দেখে উনি একটা ভিডিও নিল, উনি বললো যে দেখো তোমাকে এই গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়ে আসতে, আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না, ঠিক আছে, এই কথা বলে একটা ভিডিও নিল ওনার মোবাইলে এবং আমাকে বললো যে তুই একটা কাগজে স্বাক্ষর দে, আমি তোকে এক্ষুনি ছেড়ে দিব। তো আমি কোনো রকম কাগজে একটা স্বাক্ষর দিয়েছি এবং কোনো রকম ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে থানার সামনে আসলাম এবং রাস্তাতে এসে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে হচ্ছে 2-3 জন সিএনজিওয়ালা আসলো, আমার মুখে পানি মারলো, পানি মারার পরে আমি উঠলাম, ওঠার পরে আমি বললাম যে আমাকে একটু সাহায্য করেন, আমাকে একটু নিয়ে যান হসপিটালে। তখন ওরা আমাকে উঠাইলো, হসপিটালের উদ্দেশ্যে নিয়ে আসলো। তো ভিতরে আমি ভাবছি ঢাকা মেডিকেলে যাব, কিন্তু তখন আমার মনে হচ্ছিল কি ওরা যা বলছিল যে তুই বাইর হয়ে যদি কাউরে কিছু বলিস আমি কিন্তু আমরা কিন্তু এসে তোকে শুট করে দিব। তো আমি হচ্ছে বাইরে যখন আমার হোশ ফিরছে তখন হচ্ছে আমি ফেসবুকে একদম একটা লাইভে বলে দিছি যে হ্যাঁ আমার উপরে অনেক অত্যাচার করছে প্রথম আলো। দেন এটা বলে তো আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি যদি ঢাকা মেডিকেলে যাই বা ওরা যদি এসে আমাকে শুট আউট করে দেয় বা সামথিং এলস, তো আমি হচ্ছে আমার এরিয়াতে চলে গেলাম। আমার এরিয়া হচ্ছে উত্তরা। আমি সিএনজিওয়ালাকে বললাম, উনি উত্তরাতে নিয়ে গেলো বাংলাদেশ মেডিকেল, ওখানে ভর্তি হলাম। ভর্তি হয়ে রাতেই আমি চিকিৎসা নিলাম। চিকিৎসা নিয়ে হচ্ছে আমি রাতেই হচ্ছে মোবাইল টোবাইল অফ করে দিয়ে আমি 2-3 দিনের জন্য একটা সেভ হাউসে চলে গেলাম। আচ্ছা, 10-12 জন লোক গেছে এবং থানার পরিচয় দিছে, পুলিশের পরিচয় দিছে, তাও সিভিল। থানার পরিচয় দিয়ে হচ্ছে ওরা হচ্ছে গিয়ে ওখানে আমার ব্যবসাতে ছোটখাটো হাঙ্গামা করে আসলো। এরপরে আমার ছোটখাটো ব্যবসাটা আমি বন্ধ করে দিলাম। বাধ্য হয়ে আমি বুঝে গেছি আমি এখানে একদমই নিরাপত্তাহীনতায় আছি, বন্ধ করে দিলাম। কেননা ওরা যখন আমাকে মারতেছিল 24 তারিখে ওরা বলছিল যে দেখ তোদেরকে 5 তারিখে কিছু করে নাই, তোদের সমন্বয়কদেরও কিছু করে নাই, তোদেরকে এখন একটা একটা করে ধরবো, একটা একটা করে শেষ করব। যখন ওরা এই কথাটা বললো না তখন অ্যাকচুয়ালি আই এম সারপ্রাইজ, মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি। তার মানে কি আসলে ওরা আমাদেরকে শেষ করে দিবে? আর রিসেন্টলি যখন দেখলাম যে আমার প্রায় 3 জন নাকি 4 জন বা এই প্রাইভেট ইউনিভার্সিটির গুপ্ত হত্যার শিকার হয়েছে, তখন আসলে বিষয়টা একদমই পরিষ্কার। ওরা আসলে আওয়ামী লীগ পন্থী টাইপের, মানে একদম চরমপন্থী টাইপের আওয়ামী লীগের মধ্যে হয় না কিছু লোক চরমপন্থী, কিছু লোকের ভিতরে তো একটু মানবিকতা কাজ করে, বাট ওই লোকগুলো মানে আওয়ামী লীগের জন্য চরমপন্থী। চাই আওয়ামী লীগ মানে আমাদেরকে মেরেও ফেলুক, তাদের কিছু যায় আসে না। আমি আমার একটা ফ্রেন্ড আছে সিএমএম কোডে, এরপরে আমার আরো কয়েকজন ফ্রেন্ড আছে হাইকোর্টে, আমি তাদের সাথে আলাপ করছি। ইভেন যমুনা নিউজ থেকে শুরু করে যতগুলো এটিএন নিউজ সবার সাথে আমি আলাপ করছি। আলাপ করে আমার বিষয়টা আমি উপস্থাপন করছি তাদের কাছে। উপস্থাপন করে ইন দ্য মিডল টাইম যখনই আমি বলি যে আমার সাথে এরকম একটা কাণ্ড করছে প্রথম আলো, তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিছপা হয়ে আসে। মানে নিউজটা তারা ঠিকই কালেক্ট করছে কিন্তু তারা পাবলিশ করে নাই, কেননা ওইখানে প্রথম আলো ইনভলভ। এবং তাদের যখন আমি এই অবস্থানটা দেখলাম, আমার বন্ধু সিএমএম কোর্টে সে ইন্টার্নিং করতেছে। আমার বন্ধু বলতেছে যে এমাজ এই মুহূর্তে আনস্টেবিলিটি সবকিছু, এই মুহূর্তে মনে করো প্রথম আলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না। তো আমার বন্ধু সিএমএম কোর্ট থেকে আমাকে এটা বলতেছে। কাজল স্যারের বেঞ্চ হাইকোর্ট থেকে, ওই যে সম্ভবত সেক্রেটারি, হ্যাঁ কাজল স্যারের বেঞ্চ থেকে আমাকে বললো যে এখন তো আনস্টেবিলিটি নেই, এই মুহূর্তে আসলে প্রথম আলোর এগেনস্টে অ্যাকশন নেওয়া খুব একটা ভালো হবে না বা এইরকম বলতেছে, বুঝে না পারে। তখন আমি বুঝে গেলাম হোয়াট দ্য হেল, মানে আমার কাছে তখন এটাই মনে হচ্ছিল যে আসলে শেখ হাসিনাকে আমরা সরাই ফেলছি, শেখ হাসিনার চাইতো শক্তিশালী প্রথম আলো। আমার তো এখন এটাই মনে হচ্ছে। ইভেন আন্দোলনের সময় আমাকে উত্তরা থেকে সম্রাটের লোকেরা তুলে নিয়ে গেছিল, আমাকে এবং আইবির আরো কিছু ছাত্রছাত্রীকে নিয়ে গিয়ে আমাকে বসুন্ধরা নিয়ে পিটাইছে। ওটা তো যাক আন্দোলনের সময় ছিল, নিয়ে পিটাইছে, আবার ছেড়ে দিছে, বেঁচে গেছি। ওটা আন্দোলনের সময় ছিল, আমরা জিতে গেছি, শেখ হাসিনা চলে গেছে, ওটা না হয় মেনে নিলাম। কিন্তু ভাই স্বাধীন দেশে এটা আমার রক্ত দিয়ে আসা দেশ, ঠিক আছে, আমার ভাইদের রক্ত দিয়ে আসা দেশ। প্রতিটা আন্দোলনের হাজার হাজার ফটো ভিডিও প্রতিটা আন্দোলনের আছে। আর আমার সেই অ্যাক্টিভিটি সেই 16 সাল থেকে, যখন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে ভয় পাইতো, তখন থেকে সেই 16 সাল থেকে অনাবরত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসতেছে, ঠিক আছে। হয়তোবা রিসেন্টলি হয়তোবা আপনাদের সামনে প্রকাশিত হয়েছে, আপনারা রিসেন্টলি ছিলেন, কিন্তু এলাকাতে তো আমরা হচ্ছে পরিচিত মুখ হয়ে গেছে যে আওয়ামী লীগের বিরোধিতা আমরাই করি। এখন ধরেন আমার এলাকাতে আওয়ামী লীগের বিরোধী হচ্ছে আমি, ঠিক আছে, আমার এলাকার জন্য আমি পরিচিত লোক। তার মানে আমার এলাকার যারা গুপ্ত হত্যা করতে চায় তাদের জন্য আমি হচ্ছে একমাত্র মানে হচ্ছে ইন্টেনশন, টার্গেট।
টার্গেট, ঠিক আছে? তারা তো এসে সাজিদ ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবে না, কিন্তু তারা এটা চালাবে। আপনি দেখেন যারা আমি তো মনে করি আমাদের যারা সমন্বয়ক যারা আছে তারা হচ্ছে প্রথম সারির সমন্বয়ক, তারা ফেস ভ্যালুর কারণে তারা এখন বেঁচে যাবে, আপাতত বেঁচে যাবে, এবং আমি চাই তারা বেঁচে থাকুক, আমি চাই সেটা। কিন্তু তাদের পিছনে আমরা যারা ছিলাম, সেকেন্ড সারির যারা আমরা ছিলাম, প্রায় 4 লাখ লোক আমরা ছিলাম ওই দিন গণভবন ঘেরাওতে, বঙ্গভবন ঘেরাওতে, সংসদে আমরা ছিলাম। এই 4 লাখ লোক বিভিন্ন জায়গায় পরিচিত, ধরেন আমি আমার এলাকাতে পরিচিত, সুতরাং আমার এলাকার আওয়ামী লীগ যে আছে তার এগেনস্টে টার্গেট হচ্ছে আমি, সুতরাং সেই এলাকা থেকে যদি গুপ্ত হত্যা চালাতে চায় আমাকে শেষ করে দিবে। দেখেন ভিন্ন জায়গায় 3জন 4জন প্রাইভেট ইউনিভার্সিটির ভিন্ন জায়গায় ভিন্ন প্লেসে খুন হয়েছে, কিন্তু ইন্টেনশনটা দেখেন 4 জনের, আপনি ফেসবুক পেজ ঘুরে দেখেন, ফেসবুক প্রোফাইল দেখেন, দেখবেন যে একটা না একটা পোস্ট আছে রিসেন্টলি ভারতের বিরুদ্ধে। তো এটা তো বোঝাই যাচ্ছে ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে, ইভেন স্টিল নাও। আমার চাওয়াটা বাদ দিলাম, একজন যোদ্ধা হিসেবে আমি বলবো যে আমার উপরে অত্যাচার হয়েছে, আমি এটা চাই, সেটা আমি বলতে চাই না। আমি শুধু এই সরকারকে বা এই জনগণকে আমি মনে করাই দিতে চাই, দেখেন আমার একজন ভাই আইনজীবী চট্টগ্রামে খুন হয়েছে, ওনার নিউজটা প্রথম আলো কিভাবে করলো? হেড অফ দ্য লাইনটা দেখেন, সংঘর্ষের কারণে হচ্ছে আইনজীবী নিহত। আমরা বর্তমান জেনারেশন যারা আছি আমরা খবর পড়তে অভ্যস্ত, কিন্তু আমরা কি খবর পড়তে অভ্যস্ত? আমরা হচ্ছে খবরের হেডলাইন পড়তে অভ্যস্ত। আপনি দেখেন তাদের হেডলাইনটা দেখে কিভাবে বুঝার কোনো বুঝার কোনো আছে যে এখানে কি হয়েছিল? একটা হেডলাইন করলো, একটা গণমাধ্যম যদি মানুষকে হচ্ছে ইন্টেনশনালি যদি একটা মানুষকে অন্য রাস্তায় প্রবাহিত করার জন্য যদি এরকম একটা হেডলাইন করে যে সংঘর্ষের কারণে আইনজীবী নিহত, তাহলে তো মানুষ সেটা বুঝতে পারবে না। সুতরাং বেশি দূরে যাব না, আমার কথা বাদ দিলাম, আমাকে আন্দোলনের সময় সম্রাটের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে পিটাইছে, আমি বিচার পাই নাই, আমি মামলাও করতে পারি নাই, আমি থানাতে গিয়ে ঘুরে আসছি, আমি মামলা করতে পারি নাই। বুঝেন এবারে, আমি উত্তরা থানাতে গেছি, আমাকে বলছে যে এটা আপনাকে পিটাইছে কোথায়? আমি বললাম যে আমাকে বসুন্ধরাতে নিয়ে গিয়ে পিটাইছে। বলতেছে যে প্লেস অফ ক্রাইম, যেটাখানে হচ্ছে আপনাকে মারা হয়েছে ওইখানে গিয়ে আপনাকে পিটানো হয়েছে। আপনি বলেন ইজ ইট সেন্সিবল? এটা কোনোভাবে কি সেন্সিবল হইতে পারে? আমাকে একজন লোক আমার এলাকা থেকে উঠাই নিয়ে আমাকে অন্য একটা এলাকাতে নিয়ে মারছে, এখন কি আমি ওই এলাকাতে গিয়ে ওই এলাকার জন্য আমি নিরাপদ? ওই এলাকাতে গিয়ে মামলা করা আমার দ্বারা পসিবল? তাহলে এই যে প্রতিটা জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র আইনের দোহাই দিয়ে আমি উত্তরাতে একটা মামলা পর্যন্ত করতে পারি না। যাক করতে পারি না, আমার আফসোস নাই, কারণ আন্দোলনের সময় আমার ভাইয়েরা মরে গেছে, আমি তো মাইর খেয়েছি, আফসোস নাই। কিন্তু স্বাধীন দেশ রে ভাই, স্বাধীন দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসে যদি এরকম একটা মাইর খেতে হয় তাইলে তো হইলো না। আর অন্যায়, প্রথম আলো যে অন্যায় করছে এটা বেশি আমাকে দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নাই। আমার ভাই আইনজীবী খুন হয়েছে, তার নিউজটা কিভাবে করতে পারলো? শুধুমাত্র মিসলিডিং করার কারণে, আমি জনগণের সামনে জানতে চাই, মিসলিডিং করার কারণে একটা গণমাধ্যমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় কি না? হ্যাঁ অথবা না? একজন সেন্সিবল পারসন, আমি প্রায় 10টা দেশ ঘুরে আসছি বিদেশে, আমি জানি একটা গণমাধ্যম কখনো নিউজ হেডলাইন দিয়ে মিসলিডিং করতেই পারে না। যদি করেও বাই মিস্টেক করেও, সেটা নিয়ে অন্ততপক্ষে একটা কমিশন গঠন হয়ে যাবে, সেটা নিয়ে একদম মানে পুরো আন্দোলন হয়ে যাবে, এটা সম্ভবই না। এটা নিয়ে অন্ততপক্ষে জবাব দিতে হবে, আর আমাকে মারার পরে পর্যন্ত তারা একটা জবাব পর্যন্ত দেয় নাই। বুঝেন এবারে।